যদি রেকর্ডিংটা আমি রিভাইজের জন্য দিচ্ছি, অ্যাকচুয়ালি সবাই এখানে জয়েন থাকলে ভালো। এক্সাম্পল 3 প্রবলেমটা লিখ 2p এবং p ভেক্টর দ্বয় 2p এবং p 2p এবং p ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে রয়েছে। বাংলা লিখতে একটু অসুবিধা হচ্ছে। একটি নির্দিষ্ট কোণে রয়েছে বলছে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে প্রথমটিকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। লব্ধির মান 3 গুণ হয়। লব্ধির মান 3 গুণ হয়। ভেক্টর দ্বয়ের অন্তর্বর্তী কোণের মান কত? কোশ্চেনটা হচ্ছে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো, মানে আলফা নির্ণয় করতে বলছে। মধ্যবর্তী কোণ কত? টু পি এবং পি দেওয়া আছে দুটো ভেক্টর। তাহলে মনে করো আমি যদি এইভাবে ভাবি, একটা ভেক্টর মনে করো এ, একটা ভেক্টর বি, আমরা এরকম ভাবে দুটো ধরেছিলাম। তাহলে মনে করো ধরে নিলাম এ সমান 2p আর বি সমান পি, আর লব্ধি কত আমরা জানি আর। ঠিক আছে, তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণটা এটাতেও কি ছবি আঁকতে হবে? না, এগুলো তো না আঁকলেও হবে, এটা তো বোঝা যাচ্ছে। আমি যেখানে ছবিটা দেখবি প্রকাশ করতে গেলে প্রয়োজন হচ্ছে তখন ছবি এঁকে করবি, এটা না আঁকলেও চলবে। তাই 2p এবং p ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে নির্দিষ্ট কোণে রয়েছে, প্রথমটিকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। তাহলে প্রথমে আগে এইটা দেওয়া আছে, দ্বিতীয় লাইনটাতে পড়ে যাচ্ছি। 2p এবং p ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে রয়েছে, কোণটা আলফা। তাহলে লব্ধি কত হবে বল? এখান থেকে আমরা আর স্কয়ার নির্ণয় করব। আর স্কয়ার, জাস্ট আর স্কয়ার সমান আমাদের ফর্মুলা কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। এটা আছে। এবার a আর b এর মান বসা। তাহলে a এর জায়গায় কত হবে? 2p তার হোল স্কয়ার, b এর জায়গায় কত হবে? p তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b cos আলফা 4p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos আলফা। আমার ক্যালকুলেশনে কোথাও ভুল হলে একটু বলবি তো, যোগ বিয়োগ ভুলে যায় বাই চান্স। স্যার cos আলফা সমান -1 আসছে। -1? -1 না -1/2? -1। তাই -1/2 আসা কোথায় যে রে? -1ও আসতে পারে, দেখছি আমি। আচ্ছা, তাহলে আর স্কয়ার সমান কত পাচ্ছি আমরা? 5p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos আলফা। দিস ইজ আওয়ার ইকুয়েশন 1। এটা ফার্স্ট কন্ডিশন। এরপর দ্বিতীয়টা একটা কন্ডিশন বলেছে, বলছে যে প্রথমটাকে যদি আমি দ্বিগুণ করি তাহলে লব্ধির মান 3 গুণ হয়। তাহলে সেক্ষেত্রে কি, প্রথমটাকে আমি যদি দ্বিগুণ করি, প্রথমটাকে দ্বিগুণ মানে কি, এ যদি দ্বিগুণ হয় তার মানে এ সমান কত হবে? 4p।
লব্ধি 3 গুণ, তাহলে লব্ধিটা হবে 3r। বিটা কি থাকবে, বিটা একই আছে, বি এর কথা কিছু বলেন, কিন্তু লব্ধি যেটা সেটা চেঞ্জ হয়ে গেছে, সেটা মানে হচ্ছে আর ড্যাশ, সেটা হয়ে গেছে 3r। তাহলে এখন ফর্মুলা কি হবে বল দেখি, নতুন ফর্মুলা কি হবে? এটা প্রথমে 1 নম্বর, এটা থাকা আলাদা আছে। দেখ আর ড্যাশ স্কয়ার সমান লিখতে পারি আমি, নতুন যে লব্ধি সেটা সমান লিখবো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। অ্যাঙ্গেলটা তো চেঞ্জ হয়নি ভাই, এ বি গুলোকে আমি এডিএস বিডিএস বলতে পারি, অসুবিধা নাই, কারণ চেঞ্জ হয়ে গেছে যেহেতু। এটাকে এডিএস বলতে পারি, এটা বিএ আছে, আমি এটা নোটেশন গুলো এইভাবে দিতে পারি। তাহলে এডিএস স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 ইন্টু এডিএস ইন্টু বি ইন্টু cos আলফা লিখতে পারি। এবার দেখ এডিএস মানে কত, আর ড্যাশ মানে কত, 3r, তাহলে এটা হবে 3r তার হোল স্কয়ার সমান এডিএস কত 4p, বি কত p প্লাস 2 ইন্টু 4p ইন্টু p ইন্টু cos আলফা। তাহলে এটা হচ্ছে কত 9r স্কয়ার, 9r স্কয়ার সমান 16p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 8p স্কয়ার, 4 দুগুণে 8, 8p স্কয়ার cos আলফা। তাহলে 9r স্কয়ার সমান 16 একে 17p স্কয়ার প্লাস 8p স্কয়ার cos আলফা। তাহলে r স্কয়ার সমান কত হবে 17p স্কয়ার প্লাস 8p স্কয়ার প্লাস cos আলফা ডিভাইড বাই 9, ইকুয়েশন 2। এবার এই ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 দেখ দুটোই r স্কয়ার সমান বের করেছি, তাহলে দুটো কি ইকুয়াল করে দিলেই হবে। স্যার আপনি 8p স্কয়ার প্লাস cos আলফা কেন করলেন? 8p স্কয়ার cos আলফা হবে। প্লাস করে নি তো, আচ্ছা প্লাস হবে 8p স্কয়ার প্লাস cos আলফা। ঠিক আছে, তাহলে এই দিকে কর 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে কি পাচ্ছি দেখ, লেফট সাইডে করছি 5p স্কয়ার প্লাস 4p স্কয়ার cos আলফা সমান, এদিকে 9টা গুণ করে দিলে পারবি। আচ্ছা এক লাইন লিখছি 17p স্কয়ার প্লাস 8p স্কয়ার cos আলফা ডিভাইড বাই 9, 9টা দিয়ে গুণ করে তাহলে 5 ও 9 45p স্কয়ার প্লাস 36p স্কয়ার cos আলফা সমান 17p স্কয়ার প্লাস 8p স্কয়ার cos আলফা। তাহলে এদিকে 45, এদিকে 17 কত হবে রে বিয়োগ করলে 18, তাই তো 18 না 28, 28p স্কয়ার সমান হচ্ছে যে 36 থেকে 8 বাদ দিলে আবার 28 নাকি, তাহলে 36 ওদিকে নিয়ে গেলে মাইনাস, তাহলে মাইনাস 28p স্কয়ার cos আলফা। তাহলে 28p স্কয়ার কেটে যাচ্ছে, ঠিক cos আলফা সমান -1, তাহলে আলফা সমান 180। 180। বুঝা যাচ্ছে কিভাবে প্রবলেম গুলো করতে হবে? আচ্ছা এবারে এক্সারসাইজের প্রবলেম গুলো, তোদের কি সবার কাছে বই আছে? নাই? না স্যার, ছায়াটা নাই। নেই স্যার। এটা সবার হয়েছে তো? নেক্সট প্রবলেম সেট 1 এ যাবো এবারে। আমি লিখে দিচ্ছি তো প্রবলেমটা, অসুবিধা নেই যাদের বই না আছে। তাহলে এবারে এর এক্সারসাইজ করব স্যার, যেটা হচ্ছে প্রবলেম সেট 1।
প্রবলেম সেট 1। আমার কাছে যে বইটা আছে এই বইটা অনুযায়ী পেজ নম্বর 134 একদম নিচে, পেজ নাম্বার 134 একদম নিচে দেখতে পাবি প্রবলেম সেট 1 এক্সাম কোশ্চেন নাম্বার 1 1 নম্বর কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা আমি লিখছি আগে, যে পি এবং 2q মানের দুটি বল, পি ও তোরা খাতায় লিখে নিবি, আমি বিভিন্ন জায়গা থেকে প্রবলেম করাবো, ইম্পর্টেন্ট প্রবলেম সব দুজনে লিখে দিচ্ছি, সবার কাছে সব বই থাকবে না তো। পি ও 2q মানের দুটি বল পরস্পরের সঙ্গে, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, পরস্পরের সঙ্গে 150 ডিগ্রি কোণে আনত, 150 ডিগ্রি কোণে আনত। ঠিক আছে, পি ও 2q মান দুটি বল, বলছে যে লব্ধি বলটি পি বলের উপর লম্ব হলে, লব্ধি বলটি পি বলের উপর লম্ব হলে পি বলের উপর লম্ব হলে দেখাও যে পি সমান √3q, এটা প্রমাণ করতে দিয়েছি, পি সমান √3q, এটা প্রমাণ করতে হবে। প্রমাণটা কত দেখি কে পারিস। হয়েছে? হ্যাঁ রে, বুঝতে পারছিস কি কেউ? আমি করবো? স্যার ট্যান থিটা দিয়ে করব? যেমন করে খুশি কর, অনেকগুলো নিয়মে করা যাবে প্রবলেমটা। আমি এই প্রবলেমের টোটাল 3টা নিয়মে দেখাবো, 3 প্রসেস। আচ্ছা দেখ, প্রথমে ট্যান থিটার নিয়মটা করছি, তোকে আগে ছবি আঁকতে হবে, না তুই পারবি না অঙ্কটা করতে, তুই নাহলে কনসেপ্টটা বুঝতে পারবি না। প্রথমে দেখ, বলছি পি ও 2q মানে দুটি বল পরস্পরের সঙ্গে 150 ডিগ্রি কোণে আছে, তাহলে আমি প্রথমে পি আর 2q টানি। আর দেখ লব্ধি বলটা কি বলছে, পি বলের সঙ্গে লম্ব, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাকে আগে ডায়াগ্রামটা আঁকতে হবে। পি
পি এবং 2q মানে দুটি বল পরস্পরের সঙ্গে 150 ডিগ্রি কোণে আছে। এটা পি আর 2q, তাহলে 150 মানে সেটা তো 90 এর থেকে বেশি হবে নিশ্চয়ই, নাকি? তাহলে এইদিকে হবে, এটা ধরে 2q, তাহলে এইটা হয়ে গেল মনে করছি আমি পি, আর এইটা ধরে নিলাম 2q। ঠিক আছে, এবার দেখ লব্ধি কোনটা হবে। লব্ধিটা বলেছে পি এর সঙ্গে লম্ব, তার মানে পি এর সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে লব্ধিটা। ঠিক আছে, তাহলে আমি লব্ধিটা এখানে লিখছি, পি এর সঙ্গে লম্ব মানে জাস্ট এরকম হবে, পি এর সঙ্গে লম্ব বলেছে, এটা হবে। তাহলে দেখ এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কারণ পি এর সঙ্গে লম্ব বলা আছে। তাহলে এইটা কত হবে এই অ্যাঙ্গেলটা? 60 ডিগ্রি। হ্যাঁ 60, কারণ পুরোটা 150 বলা আছে। ঠিক, এইটা 60 ডিগ্রি। তাহলে আলফাটা কত? আচ্ছা আমি এই সামান্তরটা আমি কমপ্লিট করছি। দেখ এই সামান্তরটা যদি আমি কমপ্লিট করি মনে কর, তাহলে কিরকম হবে? সামান্তরটা কি করে কমপ্লিট করবো রে বল? প্রথমে এইটার সঙ্গে একটা প্যারালাল রাখতে হবে এখানে, আর একটা কি হবে তাহলে এইটার সঙ্গে প্যারালাল হবে। এটা একটু বাড়ালে ভালো হতো, বাড়িয়ে নিচ্ছি। দেখেছিস সামান্তরিকটা? এটা সামান্তরিকটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে দেখ এটা 2q, এটা p, তাহলে এখানে আলফা কোনটা? এটা হচ্ছে লব্ধি, এই লব্ধিটা কিছু বলা নেই, আমি আর ধরে নিলাম। তাহলে এই লব্ধিটা হচ্ছে যে আর। ওকে, এবারে দেখ তাহলে আমার ট্যান থিটা দিয়ে এসছে, ট্যান থিটা দিয়ে এসছে। tan থিটা দিয়ে কত এসছে বল? ওই যে যেটা প্রমাণটা। এটা এসছে p সমান √3q, লাস্টে tan 90 আসছে না? না কেমন করে করেছিস? tan 60 দিয়ে করেছিস? হ্যাঁ ট্যান 60 দিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, গুড হয়েছে। তাহলে দেখ এবার দেখ আমি দেখ এদিকে 2q এদিকে p আর এদিকে r বলছি তো। এবারে তাহলে এখানে আমাদের দেখ আলফা কত, আলফাটা কত বলতেন? আলফা মানে কি p আর 2q এর মধ্যবর্তী কোণ, তো সেটা দেওয়া আছে অলরেডি 90 + 60 150। এবারে দেখ তোর থিটা কোন অ্যাঙ্গেলটাকে বলবি, মানে লব্ধিটা কার সঙ্গে অ্যাঙ্গেল আছে? পি এর সঙ্গে হতে পারে, 2q এর সঙ্গে হতে পারে। তাহলে কেউ থিটাটা 60 ধরে করতে পারে, কেউ থিটাটা 90 ধরে করতে পারে। তাহলে দেখ এখানে আমি যদি এইভাবে ভাবি যে tan 60, আমি দুটোই লিখছি দেখ পাশাপাশি। tan 60 আমি কত লিখবো বল? tan 60 মানে আমি ফর্মুলাটা দেখ কিভাবে লিখতে বলেছিলাম, এখানে কাজে লাগবে। ফর্মুলাটা আমি কিভাবে লিখতে, মানে যার সঙ্গে অ্যাঙ্গেলটা নেই সেটা দিয়ে শুরু করবো। কার সঙ্গে অ্যাঙ্গেলটা নেই? পি এর সঙ্গে। আমি যখন 60 এর সাপেক্ষে করবো তখন পি দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে কত হবে? পি সাইন 150 ডিগ্রি আলফা, পি সাইন আলফা ডিভাইড বাই 2q প্লাস পি cos 150 ডিগ্রি। এইটা হবে ফর্মুলা। অথবা কেউ লিখতে পারে tan 90। তাহলে tan 90 যদি আমি লিখি তাহলে আমি কি লিখবো বলতো? tan 90 লিখলে পি লিখবো কি কিউ দিয়ে স্টার্ট করব, কারণ পি এর সঙ্গে তো অ্যাঙ্গেল। হ্যাঁ ঠিক, 2q sin 150 ডিভাইড বাই 2q, হ্যাঁ p প্লাস 2q হবে। p প্লাস 2q cos 150,
cos 150। এবার দুটো থেকে সেম রেজাল্ট আসবে, আসা উচিত p সমান √3q, কারণ দুটোই আমার সঠিক রেজাল্ট। তাহলে tan 60 এর মান কত বল? √3/2। sin 150 কত বলতে স্যার পারবি? স্যার tan 60 এর মান √3। √3 ঠিক। আমাকে এগুলো একটু বলবি, মাঝে মধ্যে আমি এগুলো ভুল লিখি। -√3/2। কোনটা? স্যার আর sin 150 হচ্ছে হাফ হাফ। আচ্ছা তাহলে আমি বলে দিচ্ছি, না। বলে tan 60 তো আমরা জানি √3/2। এবার দেখ আমি sin 150টা বলে দিচ্ছি তোকে। sin 150 মানে কত? -3। sin 180 - 30, তাই তো? তাহলে sin 180 - 30 মানে sin 180 মানে তাহলে sin আলফা, তাহলে sin 30, তার মানে হ্যাঁ। আর হচ্ছে cos 150, cos 150 মানে কত হবে? cos of 180 - 30। এবারে বলো cos 180 - আলফা মানে কত? মাইনাস cos আলফা, তাহলে মাইনাস cos 30, আর cos 30 কত? √3/2, তাহলে এটা হয়ে যাবে -√3/2। তাহলে দেখ p এর জায়গায় p থাকবে, sin 150 হাফ হয়ে যাবে, ডিভাইড বাই 2q মাইনাস cos 150 কত? cos 150 হচ্ছে যে √3/2, মাইনাসটা এসছে মাইনাসটার জন্য। তাহলে দেখ লেফট হ্যান্ড সাইডে আসছে, আপনি আবার ও হ্যাঁ ঠিকই লিখেছি, p হবে একটা, ঠিক আছে। ও আচ্ছা এইটা, স্যার এখানে √3 হ্যাঁ তো। হ্যাঁ √3, ঠিক আছে। তাহলে দেখ √3 সমান এদিকে হচ্ছে p/2 আর নিচে কত হবে বল? 2q, এই দুইটা গুণ হলে 4 হয়ে যাবে, তাই তো? তাহলে 4q মাইনাস √3p/2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে p/4q মাইনাস √3p, √3 সমান, ওকে। তাহলে বল এটা কত করবো? কোনাকুনি গুণ কর, এটা 4টা মানে হচ্ছে অড চলে আসছে, 4√3q না ঠিক আছে মাইনাস 3p সমান p, তাই তো? তাহলে 4√3q সমান 4p, তাহলে p কেটে গেল, √3q 4 কেটে গেলে √3q ইকুয়ালস টু p, এটা তো প্রমাণ করতে দিয়েছে। হ্যাঁ দেখো হয়ে গেল। তাহলে কিছুই করিনি, জাস্ট মানগুলো বসিয়েছি, sin 150 আর cos 150 এর মানটা বসিয়ে জাস্ট ক্যালকুলেশনটা করবি নিজের মতো, অ্যালজেব্রিক ক্যালকুলেশন। এখানে p/2 এখানে যদি গুণ করে ভগ্নাংশের যোগ বিয়োগ করিস আর কিছুই না, তাহলে 4q মাইনাস √3p/2, এবার এটা এদিকে নিয়ে গেলে p/4q মাইনাস √3p। এবার দেখ এই ক্যালকুলেশনটা একটু বড় হলো দেখতে একটু ছোট হয়ে যাবে যদি আমি এইটা ইউজ করি, tan 90 যদি আমি ইউজ করি সুবিধা হবে। দেখ tan 90 এর মান কত রে? স্যার অসংজ্ঞাত। মানে ইনফিনিটি আসলে, তাই আমি এইভাবে লিখতে পারি, tan 90 মানে কি বল দেখি, এইভাবে ভাব, ওই ইনফিনিটি অসংজ্ঞাতে ছেড়ে দে, sin 90/cos 90 পড়ে তো, তাই তো? তাহলে sin 90 এর মান কত? 1, cos 90 0, তাই তো? তার মানে tan 90 সমান 1/0, এটা তো ঠিক। আমি বুঝাতে পারছি ব্যাপারটা? তাহলে tan 90 মানে হচ্ছে যে 1/0, এবারে সেটা ইনফিনিটি হোক আর অসংজ্ঞাত হোক যা হোক দেখার দরকার নেই, আমি 1/0 পর্যন্ত লিখতে পারবো। এবারে এই 1/0 সমান কি লিখবো এই নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক কিছু বলতে হবে, সেটা আমি যাচ্ছি না, কিন্তু tan 90 সমান 1/0 আমি লিখতে পারি।
তার মানে আমি এই যে পুরো টার্মটা এটা সমান তো 1/0 লিখতে পারি। 2q sin 150 ডিভাইডেড বাই p প্লাস 2q cos 150 সমান 1/0 লিখতে পারি তো। 1/0 লিখলেও যা, আর কোনো কিছু গুণ করলে ওটা একই সেম বিষয়। যাই হোক, আমি 1/0 এইটার সঙ্গে রেসপেক্ট লিখছি 1/0। tan 90 সমান 1/0, sin 90 বাই cos 90, তাহলে এটা সমান 1/0। তাহলে এটা সমান যদি 1/0 হয়, তার মানে নিচেরটা নিশ্চয়ই 0, তার মানে নিশ্চয়ই p প্লাস 2q cos 150 সমান 0, তাই তো। নিচটা 0 হলে তো এটা 1/0 হবে। এটার সঙ্গে এটা ইকুয়াল করছি আমি, মানে প্রপোর্শনাল অ্যাকচুয়ালি। অনুপাত মানে কি অ্যাকচুয়ালি সমানুপাতিক, কিন্তু 0 আছে মানে সেটা সমানুপাতিক একটা কনস্ট্যান্ট গুণ করলে 0ই হবে, ঠিক আছে। মানে এইটা আমি লিখতে পারিনি, এটা ঠিক তোরা পড়েছিলি মাধ্যমিকে, যে a বাই b সমান 3 যদি 4 হয়, তাহলে b সমান a সমান 3 b সমান 4 লেখা যায়নি। আমরা কি লিখি? a সমান 3k b সমান 4k। বাট নিচটা যদি 0 থাকে মনে কর, তাহলে এটা যদি 0 হয়ে যায়, আর তুই কে লিখ না লিখ কিছু যায় আসে নেই, 0ই তো হবে। তার মানে আমি বলতে পারি যে p প্লাস 2q 150 সমান 0। এবারে cos 150 মানে কত? মাইনাস √3/2, তাহলে p মাইনাস 2q ইন্টু √3/2 সমান 0। দেখ এক লাইনে হয়ে গেল, দুই দুই কেটে গেলে p সমান √3q। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে ওই ক্যালকুলেশনের ঝামেলাটা এড়ানো গেল যদি আমি tan 90টা ইউজ করি। জাস্ট আমি নিচটা 0 লিখে দিতে পারছি। বুঝতে পারলি এই প্রসেসটা? এবার দেখ আমি একটা অন্য প্রসেস দেখাচ্ছি। এবার দেখ আমি ত্রিভুজের একটা নাম দিবি, ABCD সমান্তরিক। আচ্ছা, একটু সিম্পল জিওমেট্রি খাটিয়ে আমাকে বলতো, এই অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, এটা কত হবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি হবে, ঠিক। 60 ডিগ্রি। একান্তর কোণ নাকি? এটা 60, এটা 90, তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। আচ্ছা, এইটা 2q হলে এটা কত হবে? 2q। এটা p হলে এটা কত হবে? p। এরপর দেখ এইখানে দুটো জিনিস আমি অ্যাপ্লাই করতে পারি। আগে আমি সিম্পল দেখ, এটা 90 ডিগ্রি আছে, তো এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাই তো। তাহলে এই কোণটার সাপেক্ষে বল দেখি, এই p আর 2q এর মধ্যে কি সম্পর্ক আছে? কোনটা লম্ব আর কোনটা অতিভুজ? এখানে লম্ব কোনটা? এটা তো সি এ লম্ব, সি এ লম্ব। তাহলে এটা কি ভূমি আর এটা অতিভুজ। 2q মানে সিবি টা অতিভুজ। তাহলে বল অতিভুজ আছে জানা আর ভূমি আছে, তাহলে কি ইউজ করব? cos। তাহলে cos 30 সমান কি হবে বল? ভূমি বাই অতিভুজ জাস্ট। তাহলে ভূমি কত? এবি, অতিভুজ কত? বিসি। তাহলে দেখ ভূমি কত আছে? পি, অতিভুজ কত আছে? 2q, আর cos 30 এর মান কত? √3/2। তাহলে √3/2 সমান p/2q। সিম্পল, p সমান √3q। বুঝতে পারলি? স্যার এটাই সবচেয়ে সোজা। এটা কিছু লাগছেই নেই, এটা জাস্ট মাধ্যমিকের কনসেপ্ট থেকে হয়ে গেল। কিন্তু ওই প্রবলেমটা জেনারেল যেটা আগে করলি, কেন বল দেখি? কারণ এই কোণটা 90 ডিগ্রি নাও থাকতে পারে তো। মনে কর এটা যদি 90 ডিগ্রি না দিয়ে, এটা যদি মনে কর আমি জাস্ট 50 ডিগ্রি দিয়ে দিয়েছিলাম, টোটালটা 110 ডিগ্রি বলতাম, তখন তো আর এই প্রসেসটা তুই করতে পারতিস নি। সমকোণী ত্রিভুজ ছাড়তে এটা তুই ইউজ করতে পারবি না। কাজে এই প্রবলেমটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে ঠিকই এই নিয়মটাই, কিন্তু অন্য জেনারেল প্রবলেমের ক্ষেত্রে হবে না। ওইটা কিন্তু মোর জেনারেল যেটা আগে করলি।
এবারে দেখ, আমি ওই ট্যানের ফর্মুলাটা না যে ওই বলুন আরো একটা নিয়ম করতে পারি, সেটা হচ্ছে যে ত্রিভুজের সাইন সূত্র। সাইন সূত্র কি বলেছিল মনে আছে? যদি আমার একটা ত্রিভুজ থাকে, সাপোজ ধর এটা একটা ত্রিভুজ, এই কোণটা মনে কর এ, তার অপোজিট দিকের বাহু স্মল এ। এই কোণটা মনে কর বি, তার অপোজিট দিকের বাহু স্মল বি। এই কোণটা মনে কর সি, তার অপোজিট দিকের বাহু স্মল সি। তাহলে কি ফর্মুলা ছিল? এ বাই সাইন এ, দেখ যে দিকের বাহু তার অপোজিট দিকের অ্যাঙ্গেল, সমান বি বাই সাইন বি, যে দিকের বাহু তার অপোজিট দিকের অ্যাঙ্গেল, সমান কি সি বাই সাইন সি, যে দিকের বাহু তার অপোজিট দিকের অ্যাঙ্গেল। সেম এই বিষয়টাকে যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে কাজে লাগাই তাহলে হয়ে যাবে। দেখ 2q ডিভাইড বাই সাইন 90 সমান p বাই সাইন 60, যে দিকের বাহু তার অপোজিট দিকের অ্যাঙ্গেল। তাহলে 2q ডিভাইডেড বাই সাইন 90 সমান p ডিভাইড বাই সাইন 60। সাইন 91, তাহলে 2q ইকুয়ালস টু p ডিভাইড বাই সাইন 60 কত? √3/2। তাহলে 2 2 কেটে গেল, তাহলে p সমান √3q। দেখ এইটা কিন্তু সোজা এবং জেনারেল, কারণ দেখ এখানে 90 জায়গায় অন্য অ্যাঙ্গেল থাকলে হতো এটা, কিন্তু এইটা সোজা সব থেকে বেশি, বাট জেনারেল নয়। তাহলে আমি যতগুলো প্রসেস করলাম তার মধ্যে এইটা হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে। কোনো ফর্মুলা তোকে জটিল ফর্মুলা মনে রাখতে হচ্ছে না, দ্বিতীয়ত খুব ইজি ক্যালকুলেশন। তো দিস ইজ দ্য বেস্ট ওয়ে। ওই জন্যই আমি বলেছিলাম যে এই ফর্মুলাটার গুরুত্ব অনেক বেশি। এটাকে ত্রিভুজের সাইন সূত্র বলা হয়। এটা প্রবলেম করার ক্ষেত্রে খুব ইউজফুল, কারণ এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নয়। অথচ ফর্মুলাটাও মনে রাখা খুবই সহজ। বোঝা গেল? বল। আজ তাহলে এখানে থাক, এখানে লাস্ট আজকে, ঠিক আছে? তো নেক্সট সোমবার 9:30টার সময় যারা জয়েন করতে চাস, মানে যারা সোম বুধ ডেটটা নিতে চাস, ওই 4টা ডেটের মধ্যে আগে ডেটটা ঠিক করবি কে কোন ডেটটা নিতে চাস। সেই অনুযায়ী আমাকে জানাবি, গ্রুপে না হলে আমাকে ইন্ডিভিজুয়াল SMS করবি, দিয়ে জানাবি, দিয়ে সেই অনুযায়ী জয়েন করবি। আমার ক্লাস হবে সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 4 দিন সকাল 9:30টায়।